পরিমলবাবু ও প্রতিমা বৌদি আমাদের প্রতিবেশী, সেই কারণে ঘনিষ্ঠতাও যথেষ্ট। প্রায় আমরা একসঙ্গে আড্ডা দিতাম, হয় ওদের বাড়িতে, না হলে আমাদের বাড়িতে। একবার পুজোর আগে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছি, তখন আমি প্রতিমা বৌদিকে জিজ্ঞাসা করলাম, তাহলে বৌদি এবার কি পুজো এখানে থাকবেন না শ্বশুরবাড়ি যাচ্ছেন? কথা শুনে উনি যেন কিছুটা অস্বস্তি বোধ করলেন। সঙ্গে সঙ্গে বললেন, শ্বশুরবাড়ির কথা একেবারে বলবেন না, কারণ প্রাণ থাকতে আমি ওখানে যাব না। আমি চুপ করে গেলাম। কোনো পার্সোনাল ব্যাপারে আমি কোনো দিনই আগ্রহী নই। পরিমলবাবুও মুখে আঙুল দিয়ে আমাকে চুপ করতে অনুরোধ করলেন। একটু পরে প্রতিমা বৌদি নিজেই আরম্ভ করলেন, শ্বশুরবাড়ির কথা মনে করলে আমি রাত্রে ঘুমোতে পারবো না, তাই শ্বশুরবাড়ির নামটা মুখে নিতে চাই না। সেদিনের মতো আড্ডা শেষ হলে আবার আমাদের আড্ডা বসলো। বিভিন্ন আলোচনার মধ্যে প্রতিমা বৌদি বলে বসলেন, আজ আমি শ্বশুরবাড়ির ঘটনাটা আপনাদের বলবো, না হলে আপনারা আমাকে অন্য কিছু ভাববেন। এবার পরিমলদাও কোনো কথা বললেন না। প্রতিমা বৌদি শুরু করলেন, আমার বাপের বাড়ি কৃষ্ণনগরে আর শ্বশুরবাড়ি তেহট্টে। শ্বশুরবাড়িতে রিটায়ার্ড শ্বশুর, আমার স্বামী আর ননদ রেবা। ছোট্ট রেবা খুব মিষ্টি, আমাকে ভালোবাসতো, আমিও ওকে খুব ভালোবাসতাম। সব সময় আমার কাছে থাকতো, চুল বাঁধা, খাওয়ানো, স্কুলে পাঠানো, সব দায়িত্ব ছিল আমার। ছোট সংসার। তখন আমার স্বামী মানে পরিমলবাবু কলকাতাতে চাকরি করত, আর সপ্তাহের শেষে শনিবার রাত্রে বাড়ি ফিরে আসতো। আবার সোমবার সকালে কলকাতা। দোতলা পাকা বাড়ি হলেও টালির চাল, ওপরে দুটো রুম, নিচে দুটো রুম। ওপরের সিঁড়ির পাশের ঘরে পরিমল মানে আমার থাকার ব্যবস্থা হয়েছিল। পাশের ঘরটা ছিল ফাঁকা, কেউ থাকতো না। কেউ বাড়িতে এলে তাকে থাকতে দেওয়া হতো। বিয়ের পরে বারটা এখনও মনে আছে, মঙ্গলবার। শ্বশুরমশাই নিচের ঘরে বই পড়ছিলেন, রেবা স্কুলে গিয়েছিল। আমি নিচে রান্না করতে করতে হঠাৎ একটা জিনিস ওপরে আনতে গেলাম। সিঁড়িতে উঠতে গিয়ে দেখি একজন বয়স্ক ভদ্রলোক, খালি গা, একটা নীল চাদর কোনো মতে গায়ে জড়িয়ে, মুখে মুখ খোঁচা খোঁচা দাড়ি, চোখ লাল করে সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমি কোনো দিন এনার কথা শুনিনি বা এনাকে কোনো দিন দেখিনি। আমার শ্বশুরমশাইকে ডাকতে যাব, ঠিক তখনই তিনি সিঁড়ি থেকে উধাও হয়ে গেলেন। না নিচে নামলেন না ওপরে উঠলেন, কোন দিক গেলেন আমি কিছুই বুঝতে পারলাম না। আস্তে আস্তে ওপরে উঠে ওনাকে দেখতে পেলাম না। নিচে থেকেই আবার আমি রান্নাঘরে গেলাম। দুপুরে শ্বশুরমশাইকে ভাত খাবার সময় কথাটা বললাম। শ্বশুরমশাই আমার কথা শুনে বললেন, তুমি যখনই ওপরে যাবে বা ওপরে থাকবে, রেবাকে সঙ্গে নিয়ে যাবে, পরিমল যখন থাকবে না। মনে মনে কী যেন বিড়গির করতে করতে বললেন, কালোটা মরেও শান্তি দিল না। আমি আমার শ্বশুরের কথা মতো রেবাকে সঙ্গে নিয়ে উপরে যেতাম যখন পরিমল থাকতো না। একদিন দুপুরে ওপরে আমাদের পাশের ঘরে আমি আর রেবা গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভেঙে দেখলাম রেবা আমার পাশে নেই, আমার মাথার পাশে কে যেন বসে নিঃশ্বাস ফেলছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম সেই লোকটা, খালি গা, নীল চাদর, খোঁচা খোঁচা সাদা দাড়ি, চোখ লাল। আমি বিছানা ছেড়ে উঠতে গেলাম, কিন্তু পারলাম না, শরীরটা ভারী হয়ে গেছে। বিছানা ছেড়ে উঠতে পারলাম না। চিৎকার করতে গেলাম, গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। হাত পাগুলো অবশ হয়ে গেছে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। শেষে রেবার জন্য বেঁচে গেলাম। রেবা আমাকে ডেকে বিছানা থেকে তুলল। আমি সব কথা শ্বশুরমশাই আর রেবাকে জানালাম। ওপরের আমাদের ঘরের পাশের ঘরে আর কোনো দিন ঘুমোতে যায়নি। শ্বশুরমশাই খুব বিচলিত হয়ে পড়লেন। মুখ দিয়ে শুধু এক কথা, কালোটা মরেও শান্তি দিচ্ছে না। পরিমল শনিবার বাড়ি ফিরলে শ্বশুরমশাইকে সোমবার কলকাতা আসার বললে উনি আসতে নিষেধ করলেন, কারণ পরের দিনই বাড়িতে নারায়ণ পুজো করলেন। আমি পরিমলকে জিজ্ঞাসা করলাম, কালোকে? পরিমল বলল, কালো আমার কাকা, আমাদের বাড়িতে থাকতো, আর অসুস্থ হয়ে ওই ওপরের ঘরটাতেই মারা গেছে। আমি এই কথা শোনার পর ওপরে উঠতে আর সাহস করতাম না। রাত্রে রেবাকে সঙ্গে নিয়ে ঘুমাতাম। পুজোর পর সব ঠিকঠাক হয়ে গিয়েছিল। কয়েকদিন পর আমার মাসতুতো ভাই আমাদের বাড়িতে বেড়াতে এলে রাত্রির ওকে ওই ঘরে শুতে দেওয়া হলো। রাত প্রায় 2টোর সময় হঠাৎ আমার ঘরে ধাক্কা দিয়ে আমার ভাই আমাকে জোরে জোরে ডাকছে। আমি
আর রেবা দুজনে দরজা খুলে দেখি ভাই ভয়ে কাঁটা হয়ে জড়ো হয়ে গেছে, প্রচণ্ড ঘামছে। আমাদের বলছে ওই ঘরে একজন বয়স্ক লোক, গায়ে নীল চাদর আর লুঙ্গি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, আমাকে ওই ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। ওটা নাকি ওর ঘর, ওর বিছানা, ওখানে শোয়া যাবে না। আমি কিছুক্ষণ পরে লোকটাকে আর দেখতে পেলাম না, তাই আমি ওখান থেকে ভয়ে ছুটে বেরিয়ে এলাম। সে রাত্রিরে আর শ্বশুরমশাই কিছু না বলে আমি, রেবা আর ভাই আমাদের ঘরে বসে সারা রাত কাটিয়ে দিলাম। সকাল হতে শ্বশুরকে সব কথা বললাম। ভাই সকালে ভয়ে ভয়ে বিদায় নিল। আমার চিন্তা আরও বেড়ে গেল। পরদিনই পরিমলকে গোয়াতে পিণ্ডি দিতে পাঠালেন আমার শ্বশুর। তারপর সব ঠিকঠাক হয়ে গিয়েছিল। ওই ঘরে সবাই যাতায়াত করতো, রাত্রে ঘুমোতে কোনো অসুবিধা ছিল না। একদিন দুপুরবেলা রেবা ওই ঘরটাতে ঘুমাচ্ছিল। হঠাৎ চিৎকার করে জোরে জোরে বলতে লাগলো, তোমরা কে কোথায় আছো, এখানে এসো, কাকা এসেছে আমায় নিয়ে যেতে, ও আমাকে নিয়ে যেতে চাইছে। সেদিন পরিমল বাড়িতেই ছিল। আমি, পরিমল আর আমার শ্বশুর সবাই মিলে ওই ঘরে গিয়ে দেখি রেবা খাট ছেড়ে নিচেতে পড়ে আছে, অজ্ঞান হয়ে গেছে, দাঁতে দাঁত লেগে গেছে, গা গরম। ডাক্তার জ্ঞান ফেরালেন, কিন্তু প্রচণ্ড জ্বর, জ্বরের ওষুধও দিলেন। ওকে নিচের ঘরে রাখা হলো। মাঝে মধ্যে বলতো, ওই কাকা আসছে আমায় নিয়ে যেতে, আমার কাছে এসে বসো। জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিত না। পরের দিন রাত্রিতে তার মৃত্যু হলো। মেয়ের মৃত্যুতে আমার শ্বশুরমশাই শোকে পাথর হয়ে গেলেন। আমি আর পরিমলও ভেঙে পড়লাম। শ্বশুরমশাই বিশ্বাস করেছিলেন যে ওর ভাই কালোই মেয়ের মৃত্যুর জন্য দায়ী। সব সময় বলতেন, কালোকে আমি ছাড়বো না, ওকে আমি ঠিক মারবো। এতটাই রেগে গিয়েছিলেন যেন কাছে পেলে কাকাকে দুটুকরো করে ফেলতেন। সত্যি সত্যি একদিন দুপুরে তিনি একটা অদ্ভুত কাণ্ড করে বসলেন। হাতে একটা কাটারি নিয়ে ওই ঘরে বসে রইলেন। ওই কথা আমার জানতাম না। হঠাৎ শ্বশুরমশাই চিৎকার শুনে আমি আর পরিমল ছুটে গেলাম। দেখি বাবা পাশের ঘরে, বাবার পাশে একটা কাটারি পড়ে আছে আর মেঝেতে চিত হয়ে পড়ে আছেন। জ্ঞান আছে। তিনি চিৎকার করে বলছেন, ওই শুয়োরটাকে আমি কাটতে এসেছিলাম কাটারি দিয়ে, আর ও কিনা আমার ধাক্কা মেরে মাটিতে ফেলে আমার বুকের উপর চেপে বসে। ভাগ্যিস তোরা এসেছিলি, না হলে আমি এতক্ষণ মরে যেতাম। এরপর পাকাপাকিভাবে ওই ঘরের দরজা বন্ধ হলো। আমরা তখন ওপরে না গিয়ে নিচে থাকতাম। আমি খুব ভয় পেতাম। পরিমল দিনের পর দিন চাকরি কামাই করে বাড়িতে বসে থাকতো। একদিন দুপুরবেলা বাবাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। সন্ধ্যার সময় দুজন মিলে ওপরে বারান্দা গিয়ে দেখি বাবা বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে আছেন। চোখ মুখে ভয়ের ছাপ, মুখ দিয়ে কিছুটা রক্ত বের হয়েছে। ডাক্তারবাবু এসে বললেন, কেউ শ্বাসরোধ করে ওনাকে খুন করেছেন। আমরা আজও জানি না ওনাকে কে মেরেছেন, কাকা না অন্য কেউ। শ্বশুরমশাইয়ের সাধ্যসাধ্যি যেদিন শেষ হলো, ওই দিনেই আমরা বাড়ির মূল দরজায় তালা লাগিয়ে কলকাতায় চলে এলাম। আর কোনো দিন ওই বাড়িতে যাইনি। ওই বাড়িটা এখনও আছে, ভুতুড়ে বাড়ি বলে পরিচিত হয়। ওই বাড়ি কেউ কেনেইনি। যদি কেউ দেখতে চান তাহলে আমার সঙ্গে যেতে পারেন। আমার কাছে চাবি আমার কাছে আছে, আর কিভাবে ওখানে যেতে হবে তাও আমি বলে দেবো। এটি একেবারে সত্যি কথা, আমার জীবনের ঘটনা, এটি সত্য ঘটনা। এই সমস্ত ঘটনা মনে পড়লে আমার লোম আজও খাড়া হয়ে উঠে, চোখের সামনে সেই সমস্ত দৃশ্যগুলো ভেসে উঠে। তাই আমি শ্বশুরবাড়ির নাম নিতে চাই না। এই কথাগুলি বলে প্রতিমা বৌদি থামলেন। আমি বাড়িতে না জানিয়ে এবং প্রতিমা বৌদিকে না জানিয়ে পরিমলবাবুর সঙ্গে ওখানে গিয়েছিলাম। গিয়ে দূর থেকে ওই বাড়িটি দেখে এসেছি। কাছে যাওয়ার সাহস হয়নি, কারণ প্রতিমা দেবীর মুখে যে গল্প শুনেছি সে গল্প শোনার পর ওর কাছে যেতে আমার সাহস হয়নি। কিন্তু বাড়িটি আজও অক্ষত অবস্থায় ঝোপে জঙ্গলে ভর্তি হয়ে পড়ে আছে। এই ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ধরনের ঘটনা শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। ধন্যবাদ।